আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। নতুন ক্লাস বলতে আমরা গতদিন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দ্বিতীয় টাইপের যে অঙ্কগুলো আছে এটার বেসিক সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি। তো আমাদের টাইপের 1 নম্বর প্রশ্নটা যদি আমরা যাই, এখানে বলছে স্বাভাবিক চাপে, কি বলছে? স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপে 100 মিটার কিউব আয়তনের একটি গ্যাসে 5 × 10³ জুল তাপ দিলে গ্যাসের আয়তন 100.2 মিটার কিউব হয়। ওই গ্যাসে কৃত কাজের মান নির্ণয় করো। একটু যদি খেয়াল করো, গতদিন আমরা বলছিলাম কাজ মানে চাপ ইনটু আয়তনের পার্থক্য বলছিলাম। এখানে আমাদের কাজ চাইছে, আমরা যদি বের করি কাজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পার্থক্য। কাজ মানে চাপ ইনটু আয়তনের পার্থক্য। তো চাপ মানে কি, আয়তনের পার্থক্য মানে v2 - v1। তো প্রশ্নে দেখো আমাদের গিভেন ডাটা কি দেওয়া আছে। বলছে গিভেন ডাটা দেওয়া আছে স্বাভাবিক চাপের আয়তন ছিল v1 এর মান ছিল 100 মিটার কিউব। যখন এতে আমি তাপ দিব, কিউ পরিমাণ যখন তাপ দিব বা h পরিমাণ যখন তাপ দিব, h এর মান আছে 5 × 10³ জুল। জুল যদি আমি তাপ দিই তাহলে তার আয়তন বাইরে হবে 100.2 মিটার কিউব। কথা আবার একটা বলা আছে স্বাভাবিক চাপ। এই টি মানে কি? ওই যে চাপ, কি চাপ? স্বাভাবিক চাপ। স্বাভাবিক অবস্থায় বায়ুমণ্ডলে কতটুকু চাপ থাকে? 76 সেন্টিমিটার পার স্তম্ভ। তাইলে সেই চাপের মানটা পি মানে কি? 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ওই যে এইচ রো জিএস এরকম ভাবে যদি আমরা ভাঙাই তাহলে আমরা চাপের মানটা যে মানটা পাবো এটা আমরা যদি মুখস্থ রাখি তাহলে আমরা দ্বিতীয়বার আর ভাঙানোর দরকার হবে না। তাই আমরা সবাই করবো কি, স্বাভাবিক অবস্থায় চাপ কতটুকু সেটা মনে রাখবো। তো এটা মান যেহেতু আমরা নতুন এখন করতেছি, এই মানটা একটু ভেঙে করি। এখন এটার মান 76 সেন্টিমিটার, তার মানে 0.76 মিটার। এই রো এর মান সবসময় ওয়াটার, এস এর মান মার্কারি। তাহলে রো এর মান 1000, জি এর মান 9.81, এস এর মান 13.6। তার মানে 101396 প্যাসকেল। ঠিক আছে? তাহলে আমাদের এখন চাপের মান, স্বাভাবিক অবস্থায় চাপের মান কত সেটা আমরা পেলাম 101325, অনেক মনে রাখে 396, মানে একটা মনে রাখলে হলো। আমাদের চাপের মান আমরা পেলাম। চাপের মান যদি এখানে আমরা বসাই দিই 101396 ইনটু আয়তনের পার্থক্য। আয়তনের পার্থক্য মানে v2 - v1 100.2 - 100। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা পাবো 20279 জুল। তাহলে আমাদের কাজের মান বসে, কাজের মান পেয়ে গেছি, এটাই আমাদের অ্যানসার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। টাইপ 2 নম্বর অঙ্কটা বলছে একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? তুই চিন্তা করো, এটা যদি আমরা বুঝতে চাই, ওই যে আমরা যে কথাটা লিখছিলাম এটা আমাদের সিস্টেম ছিল। সিস্টেম, এখান থেকে আমরা কাজ আউটপুট পাইছি যদি আমরা এইচ পরিমাণ তাপ এখানে দিয়ে থাকি। তাহলে আমাদের এই ডিরেকশনটা একটু মনে রাখো। যদি আমরা তাপ দেই তাহলে সিস্টেমের মধ্যে কি আছে? সিস্টেমের মধ্যে আছে ইন্টারনাল এনার্জি। যদি সিস্টেমকে তাপ দেই তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে, আর কি হবে? আউটপুটে কাজ পাওয়া যাবে। তাহলে এই ডিরেকশন, আমি যদি সিস্টেমকে তাপ দেই তাহলে এর মান পজিটিভ, সিস্টেম থেকে যদি কাজ পাই তাহলে কাজের মান পজিটিভ। যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জির মান পজিটিভ। তাহলে এই ডিরেকশনগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের হয়ে যাবে। এবং এই ডিরেকশনে যদি বিপরীত হয় তাহলে মাইনাস। ঠিক আছে? যেমন কি সিস্টেমে আমি তাপ দিলে পজিটিভ, তাহলে যদি সিস্টেম থেকে তাপ নেই তাহলে এর মান নেগেটিভ। সিস্টেম থেকে আমি কাজ পাইলে কাজের মান পজিটিভ, যদি সিস্টেমকে কাজ দিতে হয় তাহলে তার মান নেগেটিভ। তারপরে আছে কি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জির মান যদি বাড়া দিলে পজিটিভ, কমলে নেগেটিভ। তার মানে আমাদের এই তিনটা ডিরেকশন যদি আমরা মনে রাখি, তিনটা ডিরেকশন হবে পজিটিভ, বাকি উল্টা যে ডিরেকশনগুলো হবে সেগুলো হবে নেগেটিভ। তাহলে এখানে প্রশ্নের সাথে এখন মিলাই। প্রশ্নে কি বলছে? একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 কাজ সম্পাদনের সময়, এটা আমাদের পরিবেশ, পরিবেশের উপর সে কি করবে? 200 কাজ সম্পাদন করবে। তার মানে কাজটা সে কি করবে? আউটপুটে পরিবেশের কাছে দিবে।
তাহলে যেহেতু কাজটা সে আউটপুটে দিতেছে তার মানে কি ডাব্লিউ এর মান পজিটিভ না, অবশ্যই পজিটিভ। কত হবে পজিটিভ? 200 জুল। তাহলে ডাব্লিউ এর মান পেলাম 200 জুল পজিটিভ। বলছে পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি শোষণ করে। সিস্টেম কি করছে? পরিবেশ থেকে তাপ শোষণ করছে, তাহলে সিস্টেমকে তাপ দেওয়া লাগছে। তাপকে যদি দেওয়া লাগে বা সে যদি তাপ শোষণ করে তাহলে মানে এটার মান কি পজিটিভ না, অবশ্যই পজিটিভ। তাহলে এটার মান কত দেওয়া আছে? 500 জুল। জিনিসটা আমরা একটু খেয়াল করব। বলছে কি একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদন। তাহলে পরিবেশের উপর সে কাজ করবে, কতটুকু কাজ করবে? 200 জুল। তো পরিবেশের উপর কাজ করবে মানে পরিবেশকে সে কাজে আউটপুট দিবে, মানে কাজটা কি করবে? পরিবেশের উপর সে আউটপুট দিবে। তাহলে কাজের মান আমি আউটপুটে পাইতেছি, তাহলে কাজের মান যদি আউটপুট হয় তাহলে কাজের মান কি পজিটিভ। বলছে এই কাজটা সে আউটপুটে দেওয়ার জন্য সে কি করবে? তাপ গ্রহণ করবে। কার কাছ থেকে গ্রহণ করবে? পরিবেশ থেকে তাপ সে গ্রহণ করবে। কতটুকু তাপ গ্রহণ করবে? 500 জুল। তাহলে পরিবেশ থেকে তাপ গ্রহণ করতেছে মানে সে কি তাপ ইনপুট নিতেছে। তাপ যদি ইনপুট নেয় তাহলে তাপের মান কত? না মান কি হবে? পজিটিভ হবে। এই কারণে পজিটিভ। তো প্রশ্ন বলছে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে, মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কত ডেইলি সেটা বের করতে হবে। আমরা জানি H = ডেইলি প্লাস W। তাহলে H এর মান আছে 500, ডেইলি মান আমরা বের করব, আর W মান আছে 200। তাহলে ইন্টারনাল এনার্জি পরিবর্তন কত? ইন্টারনাল এনার্জি পরিবর্তন 300 জুল, তাই না? এখন কথা হচ্ছে এই যে 300 জুল, এখন এটা যদি তোমাকে যদি বলে কথায় লিখো, জিনিসটাকে তুমি একটু বুঝায় রাখো, তুমি কি লিখবা? যেহেতু আমাদের ডেইলির মান পজিটিভ তাহলে কি হবে? সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, এটা আমরা লিখব। যেহেতু ডেইলি এর মান পজিটিভ সেহেতু সিস্টেমে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে? প্রশ্ন যদি আমাকে বলতো যে অ্যানসারটা তুমি ব্যাখ্যা করো, তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করতাম। এই প্রশ্নটা আমাদের ব্যাখ্যা চাই নাই, তারপর ব্যাখ্যাটা আমরা করে দিচ্ছি কিভাবে করতে হয়। ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা বলছে কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে, ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো, ফলাফল ব্যাখ্যা করো। আচ্ছা দেখো কি বলছে, কোন ব্যবস্থা মানে কোন সিস্টেম, ব্যবস্থা মানে সিস্টেম, তাহলে কোন সিস্টেম ধ্রুব আয়তন, ধ্রুব ইংরেজি কি? কনস্ট্যান্ট, আয়তন মানে ভলিউম। তাহলে কোন সিস্টেম কি রকম সিস্টেম? কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। তাহলে কোন কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম কি করছে? 500 জুল তাপ বর্জন করছে। আচ্ছা স্থির আয়তন, তাহলে স্থির আয়তন সিস্টেমের মধ্যে 500 জুল সে তাপ বর্জন করছে। তো তাপ বর্জন করছে তার মানে H। এখন কথা হইতেছে H এর মান এই যে 500 জুল যে আছে, এখন এই 500 জুলের মান কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? একটু খেয়াল করো, এই যে আমাদের সিস্টেম, সিস্টেমের মধ্যে আমি যদি তাপ ইনপুট দিতাম তাহলে আমার তাপের মান পজিটিভ হতো। আমি কি করছি? তাপকে গ্রহণ করছি, সিস্টেমের মধ্যে কি তাপ গ্রহণ করছি, সিস্টেম থেকে তাপ আমি বর্জন করছি। এর মধ্যে কি বলছে? কোন সিস্টেম কনস্ট্যান্ট ভলিউমে 500 জুল তাপ বর্জন করে, তাহলে তাপ যদি সে গ্রহণ করতে যে মান পজিটিভ হয়, তো তাপ সে কি করছে? বর্জন করছে। তাহলে গ্রহণ করলে পজিটিভ, বর্জন করলে নেগেটিভ, তাহলে আমাদের যেহেতু বর্জন করছে তার মানে তাপের মান নেগেটিভ। আচ্ছা বলছে যদি 500 জুল তাপ বর্জন করে তাহলে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো, ডেল্টা ই এর মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা বের করে দেখি কিভাবে বের করা যায়। তাহলে H = কি জানি আমরা? ডেল্টা ই প্লাস W। তাহলে H এর মান আছে -500, ডেল্টা ই এর মান বের করব প্লাস কাজ। এখন কথা হচ্ছে কাজ যে আমরা বের করব কোন সিস্টেম? এটা তো সম আয়তন, ধ্রুব আয়তন মানে কি? আয়তন সেম, আয়তন চেঞ্জ হবে না। ধ্রুব মানে কি? কনস্ট্যান্ট। তাহলে ধ্রুব আয়তন মানে আয়তনটা ফিক্সড থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। আয়তন যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কাজের সূত্র কি জানি? P * V2 - V1। এখন V2 এর মান যত হবে V1 এর মান তত হবে। V2 এর মান যদি 3 হয় V1 এর মান হবে 3, তাহলে 3 - 3 মানে কি? 0। 0 এর সাথে যা গুণ করব 0। তাহলে আমরা কি জানি? কনস্ট্যান্ট ভলিউমে কাজের মান 0, এই কারণে কাজের মান 0। ঠিক আছে?
এখান থেকে করলে আমরা ইন্টারনাল এনার্জি পেয়েছি -500 জুল। এখন আমি বলছি কি এই অ্যান্সারটার ব্যাখ্যা করতে হবে। তাহলে সিস্টেমের মধ্যে ডেল্টা এর মান মাইনাস আসছে। আমরা জানি সিস্টেমের মধ্যে যখন সে তাপ দিবে, আমি সিস্টেমকে তাপ যখন দিব তখন ইন্টারনাল এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? যদি বৃদ্ধি পায় তাহলে ইন্টারনাল এনার্জির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ডেল্টা এর মান পজিটিভ, যদি ইন্টারনাল এনার্জি হ্রাস পায় তাহলে ডেল্টা এর মান নেগেটিভ। তাহলে আমাদের এখানে অ্যানসার কি আসছে? মাইনাস। তো মাইনাস মানে এখানে অন্তঃস্থ শক্তির পরিমাণ হ্রাস পাবে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিমাণ হ্রাস পাবে। এই ডেল্টা এর মান যদি আমাদের পজিটিভ হইতো তাহলে আমরা বলতাম কি অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তখন ডেল্টা এর মান পজিটিভ, যদি হ্রাস পায় তাহলে ডেল্টা এর মান নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ট্যাবে চলে যাই। টাইপ 3 এর 1 নম্বর প্রশ্ন বলছে পিস্টন সংযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 600 প্যাসকেলে স্থির রেখে। আমাদের গিভেন ডাটায় কি কি মান দেওয়া আছে, প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা গিভেন ডাটা লিখে দিই। বলছে চাপ আমাদের রাখতে হবে 600 প্যাসকেল স্থির, তার মানে পি এর মান দেওয়া আছে 600 প্যাসকেল। 600 প্যাসকেল স্থির রেখে সিস্টেমে 125 জুল তাপ শক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করা হলো। তাহলে আমি সিস্টেমকে তাপ শক্তি দিয়েছি, মানে সিস্টেম কি তাপ শক্তি পাইছে। তাহলে সিস্টেম যদি তাপ শক্তি পায় তাহলে সেই তাপ শক্তির মান কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? সিস্টেম যদি তাপ পায় তাহলে সিস্টেমের তাপটা হবে পজিটিভ, সিস্টেম থেকে যদি আমি তাপ নিয়ে নিই তাহলে সেই তাপের মানটা হবে নেগেটিভ। এখানে আমরা কি করছি, সিস্টেমে 125 জুল তাপ ধীরে ধীরে সরবরাহ করছি, তার মানে সিস্টেম যেহেতু পাইছে তার মানে এর মান কি হবে? পজিটিভ মান। কত মান হবে? 125 জুল, ঠিক আছে? তারপরে বলছে কি সিস্টেমটির আয়তন সমচাপ প্রক্রিয়ায় 2.50 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 3.75 মিটার কিউব করা হলো। তাহলে আমাদের V1 এর মান ছিল 2.50 মিটার কিউব, তারপরে তার আয়তন বাড়াতে বাড়াতে আমরা বলছি 3.75 মিটার কিউব। বললো এই যে আমি প্রসারণ করলাম, প্রথমে আয়তন ছিল কম, পরে আমরা আয়তন করলাম বেশি। এই যে প্রসারণ করলাম, তো বলছে এই প্রসারণের কারণে সমচাপ প্রক্রিয়া মানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কতটুকু গ্যাস প্রসারণের ফলে কতটুকু কাজ হবে। তাহলে আমরা জানি কাজ মানে চাপ ইনটু আয়তনের পার্থক্য V2 V1। তো P এর মান দেওয়া আছে 600, আয়তনের পার্থক্য 3.75 2.50। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অ্যানসার আসবে 750 জুল। তাহলে আমরা কাজের মান পাইলাম। তারপরে বলছে সিস্টেমে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে, মানে ডেল্টা ই। তো আমরা জানি H = ডেল্টা ই প্লাস ডাব্লিউ। তাহলে আমাদের H এর মান 125, ডেল্টা ই এর মান আমরা বের করব, ডাব্লিউ এর মান 750। তো এটা করলে আমরা ডেল্টা ই এর মান পাবো, এটা হবে -625 জুল। তাহলে দেখো তো ডেল্টা ই এর মান মাইনাস, প্রশ্ন যদি এখন বলো তাহলে অ্যানসার কি, অ্যানসার তুমি কত পাইছো সেই অ্যানসারটাকে ব্যাখ্যা করো, ডেল্টা এর অ্যানসারটা ব্যাখ্যা করো। তাহলে দেখো ডেল্টা এর মান হ্রাস পাইছে, মাইনাস হইছে, মাইনাস হইছে মানে কি হ্রাস পাইছে। ডেল্টা এর মান যদি প্লাস হইতো তাহলে ইন্টারনাল এনার্জি বাড়তো, ডেল্টা এর মান যেহেতু নেগেটিভ তার মানে ইন্টারনাল এনার্জির পরিমাণ হ্রাস পাবে। তো এখানে কি ইন্টারনাল এনার্জি মানে অন্তঃস্থ শক্তি আর কি, ইন্টারনাল এনার্জি হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ফলাফলে কি দেখতাম যে ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ শক্তির পরিমাণ কি হবে? হ্রাস পাবে, কারণ নেগেটিভ আছে। এটার মান যদি পজিটিভ আসতো তাহলে আমরা লিখতাম ইন্টারনাল এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? আমাদের টাইপ 4টা আমরা স্কিপ করছি। টাইপ 4 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের রিপন ভাইয়ের সাথে আমি একটু যোগাযোগ করছিলাম, বললো যে এই অঙ্কগুলো দরকার নাই ফিজিক্সের মধ্যে, যদি এটা দরকার হয় তাহলে ডিপার্টমেন্টে রিপন ভাই এটা করায় দেবে, ঠিক আছে? তো টাইপ 4 আমাকে বললো যে তোমার টাইপ 4 করানোর দরকার না, এটা বাদে দাও, যদি দরকার হয় তাহলে আমাকে বলো, আমি ওদের করে দেবো, যখন থার্মোডাইনামিক্স করাবো তখন করাই দেবো, ঠিক আছে? তোমরা টাইপ 4টা আমরা বাদ দিলাম। তো টাইপ 5 এর আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতেছি। তো টাইপ 5 এর 2 নম্বর অঙ্ক বলছে
একটি সিলিন্ডারের মধ্যে 3 এটিএম এবং 300 ডিগ্রি কেলভিন উষ্ণতার 10 লিটার বায়ু আছে। তাহলে কি কি দেওয়া আছে? সিলিন্ডারের মধ্যে 3 এটিএম চাপ, তাহলে আমাদের P1 এর মান দেওয়া আছে 3 এটিএম, T1 এর মান দেওয়া আছে 300 ডিগ্রি কেলভিন, আর V1 এর মান দেওয়া আছে 10 লিটার। ঠিক আছে, এটা দেওয়া আছে। এর বলছে ক নম্বরে বলছে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয়। ঠিক আছে, চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয়, তার মানে P2 এর মান কত হবে? P1 এর ডাবল, তার মানে 3 দুগুণে 6, 6 এটিএম। ঠিক আছে, তো চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর আয়তন উষ্ণতা কত হবে? তাহলে আয়তন উষ্ণতা মানে V2 = what, T2 = what, তাই না? এটা ক নম্বরের জন্য। এখন কথা হইতেছে হঠাৎ করে যদি চাপ দ্বিগুণ করা হয় তাহলে সেটা কোন প্রসেস? আমাদের কি প্রসেসের কথা এখানে বলে দিছে? বলে নাই। কিন্তু আমরা যখন আলোচনা করছিলাম বিভিন্ন প্রসেস নিয়ে, তখন বলছিলাম কিছু প্রসেস আছে, একটা প্রসেসে খুব ধীরে ধীরে পরিবর্তন হয়, আরেকটা প্রসেসে খুব দ্রুত র্যান্ডমলি খুব হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বলছি কি হঠাৎ করে চাপ দ্বিগুণ হয়ে গেছে, তো হঠাৎ করে কোন প্রসেসটা চেঞ্জ হয়? এডিয়াবেটিক। এডিয়াবেটিক প্রসেসে কি হয়? চাপের মান হুট করে পরিবর্তন হয়ে যায়। এখানে কিন্তু এডিয়াবেটিক কথাটা কিন্তু সরাসরি বলে নাই, বলছে কি যে চাপ হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে, তো হঠাৎ করে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। তাহলে আমাদের এডিয়াবেটিক প্রসেস এখন কি দরকার? V2 এর মান দরকার, T2 এর মান দরকার। দেখো আমাদের P2 এর মান দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে, তাহলে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 এর মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V টু দি পাওয়ার গামা, তাই না? এরকম দেখো P1 এর মান আছে 3 এটিএম, V1 এর মান আছে 10 লিটার, গামার মান 1.4, P2 এর মান কত? 6 এটিএম, V2 এর মান আমরা বের করব, গামার মান 1.4। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা V2 এর মান পাবো 6.09 লিটার। এটা আমাদের একটা অ্যানসার, সহজ জিনিস। তারপরে বলছে উষ্ণতা কত হবে? তাহলে এখন আমি P1 জানি, T1 জানি, P2 জানি, T2 বের করতে পারবো। আবার দেখো এখন আমার এই T2 বের করার দুটো অপশন আছে। সূত্র কি? যে T1/T2 = V2/V1 গামা মাইনাস 1, গামা মাইনাস 1। আমরা এই সূত্রটাও বের করতে পারবো। যেমন T1 এর মান আছে 300, T2 এর মান আমরা বের করব। তো V2 এর মান কত? V2 এর মান আমরা জানি না। V1 এর মান আছে 10, তাহলে গামা মান 1. সরি, আমরা আমরা তো V2 এর মানটা তো পাইছি, এটা কত পেলাম না? 6.09। তাহলে V2/V1 গামা মাইনাস 1 এখানে করলে এখান থেকে আমরা T2 এর মান যেরকম পাবো, T2 এর মানটা হবে তোমার 365.58 কেলভিন। আমরা এইভাবে যেরকম T2 এর মানটা বের করতে পারি, আমরা কিন্তু আরেকটা ভাবে কিন্তু T2 এর মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? T1/T2 = P1/P2 গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। যেহেতু আমরা P1 এর মান জানি, P2 এর মান জানি, এখান থেকে কিন্তু দেখো T1 এর মান জানি, T2 এর মান কিন্তু বের করে নিয়ে আসা যাবে। তার মানে এই দুটো প্রসেস থেকে যে কোনো একটা করলেই হয়। এখন আমাদের কি করতে হবে? প্রথম ক নাম্বারের টুকু তো আমরা করলাম, এখন আমাদের খ নাম্বারের মানটুকু বের করা লাগবে। তো খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলো। প্রথমটা বলছে হঠাৎ করে চাপের মান দ্বিগুণ করব, দ্বিতীয়টা বলছে খুব ধীরে ধীরে আমি চাপের মানটা দ্বিগুণ করব। তাহলে ধীরে ধীরে কোন প্রসেসে চাপের মান দ্বিগুণ করা হয় বা বৃদ্ধি করা হয়, পরিবর্তন করা হয়? কোন প্রসেসে? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসকে আমরা কি নামে ডাকছিলাম? স্লো প্রসেস। ঠিক আছে, তার মানে খ নাম্বারটা আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। ঠিক আছে, তাহলে আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে বলছে আয়তন কত পরিবর্তন হবে, সরি আয়তন কত হবে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস যদি হয় তাহলে আমরা জানি P1 V1 = P2 V2, তাই না? তাহলে আমাদের P1 এর মান আছে 3, V1 এর মান আছে 10, P2 এর মান 6, V2 এর মান কত? তাহলে কত হবে? V2 এর মান 5 লিটার হবে। তাহলে এটা আমাদের একটা অ্যানসার। ঠিক আছে, তারপর বলছে উষ্ণতা কত হবে। খ নম্বরে কি প্রসেস? স্লো প্রসেস, তাই না? বলছে চাপ খুব ধীরে ধীরে পরিবর্তন করা হয়, ধীরে ধীরে পরিবর্তন করা হয় কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে এই প্রসেসে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তো তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কি T1 = T, T1 = কি T2 না? তাহলে
স্থির স্থির তাপমাত্রা প্রসেসে T1 ইকুয়াল টু T2, দুইটার মান কি সেম, তাহলে এখানে আমরা T2 ইকুয়াল টু কি বলতে পারি 300 ডিগ্রি কেলভিন, এটা আমাদের আছে। তার মানে কি অঙ্কগুলো খুবই বেসিক লেভেলের, সহজ সহজ অঙ্ক, জাস্ট কি সূত্রটা বসলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটায় বলছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিলিয়ামকে হঠাৎ করে আয়তন 4 গুণ বৃদ্ধি করতে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে সেটাকে লিখি। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে। তা আমরা এই থার্মোডাইনামিক্সের যে থার্মোডাইনামিক্স রিলেটেড যে অঙ্ক আছে, মানে গ্যাস রিলেটেড, মূলত গ্যাস রিলেটেড যে অঙ্ক আছে অঙ্কগুলোতে কখনোই আমরা অঙ্ক যখন সলিউশন করব কখনোই আমরা সেন্টিগ্রেডে রাইট করব না, সবগুলোকে আমরা তাপমাত্রা কেলভিনে নিয়ে কনভার্ট করে তারপর আমরা সলিউশন করব। আমাদের তাপমাত্রা দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে আমরা এটাকে কেলভিনে নেব। তাহলে এটার সাথে 273 যোগ করে করলাম কত 288 ডিগ্রি কেলভিন। হঠাৎ করে আয়তন 4 গুণ করা হলো, তার মানে V1 এর মান যদি V হয় V2 এর মান হবে 4V। বৃদ্ধি করতে তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করো, এটা তো আমাদের T1 এর মান ছিল, T2 এর মান কত হবে সেটা বলছে, আর বলছে গামার মান আছে 5/3, তাহলে 5/3 মানে 5/3 মানে কত 1.67। এখন কথা হইতেছে আমি তো তোমাদের প্রথম অধ্যায় করাইছি তাই না, এবং প্রথম অধ্যায় এখানে কি করছি দেখো তো, তাপমাত্রা সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করছি 273 যোগ করে। তো আমি তোমাদের কি কখনো কি বলছিলাম যে তাপমাত্রা কনভার্ট করার প্রসেস এটা 273 যোগ করা, তাপমাত্রা কনভার্ট করার প্রসেস তো আমরা দুটো শিখছি তাই না। একটা হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট, আর একটা হলো পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে 273 যোগ করে এটা আমি কোন প্রসেসে বের করলাম, তো প্রশ্ন আসতে পারে না মনে। এইরকম ভাই, তাহলে আপনি প্রথমে যা পড়লেন সব কি ভুল পড়লেন? আপনি তো প্রথমে বলছিলেন তাপমাত্রা কনভার্ট করার মাত্র দুটো প্রসেস, তো এইটা আবার কোন প্রসেস? আমরা একটু দেখি এটা কোন প্রসেস। সবার প্রথমে আগে একটু এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। তাহলে দেখো 15 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কি তাপমাত্রা পরিবর্তনের কথা বলা আছে, একটা সিঙ্গেল তাপমাত্রা, তাহলে সিঙ্গেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমার কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারতেছি না, কারণ এখানে তাপমাত্রা পরিবর্তন কি হয়েছে, এটা সিঙ্গেল তাপমাত্রা। যদি এরকম হতো 10 ডিগ্রি ছিল আমি 20 ডিগ্রি করছি, তাহলে 10 থেকে 20 এই 10 ডিগ্রি পরিবর্তনটাকে আমি কেলভিনে নিতে চাই, 10 ডিগ্রি পরিবর্তনকে আমি ফারেনহাইটে নিতে চাই, তখন আমরা 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইটের ইকুয়েশনটা দিতে পারতাম। কিন্তু এটা একটা সিঙ্গেল তাপমাত্রা না, তো সিঙ্গেল তাপমাত্রা হলে সেটাকে কিভাবে কনভার্ট করি, পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, তাহলে পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এটা ধরলাম এটা আমাদের সেন্টিগ্রেডের, এটা আমাদের কেলভিনের। তাহলে সেন্টিগ্রেড স্কেলের পার্টের মান দেওয়া আছে 15, সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0। কেলভিন স্কেলের আমি পার্টে কনভার্ট করব, পার্ট হচ্ছে আমাদের x, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, নিম্ন স্থিরাঙ্ক 273। তাহলে দেখো এটা বিয়োগফল কি 100 কেটে দিলাম। তাহলে এখানে দেখো তো x ইকুয়াল টু হইতেছে 15 প্লাস 273 হইতেছে না, x মানে কি কেলভিনের পার্ট, এই কারণে x ইকুয়াল টু যে মানটা সেন্টিগ্রেডে যে মানটা দেওয়া থাকে এর সাথে 273 আমরা যোগ করি। প্রসেস কিন্তু এইখান থেকে আসছে যে সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে কেলভিনে মান পাওয়া যায়। প্রসেস এইখান থেকে, এটা কোনো মুখস্থ, এটা কোনো অন্য কোনো নিয়ম না, কিন্তু আমরা যেই নিয়মে পড়ছি সেই নিয়ম করে ওরা শর্টকাট নিয়মটা বের করছে যে সেন্টিগ্রেডের যে মানটা থাকে তার সাথে যদি আমি 273 যোগ করি তাহলে সেন্টিগ্রেডের যে মানটা সেটা কেলভিনে কনভার্ট হয়ে যায়। এতটুকু ওরা করে না, শুধু এই লাইনটুকু নিচের লাইনটা করে মুখস্থ করছে, সেটাকে কি করছে সেন্টিগ্রেড থেকে কেলভিনে নেওয়ার জন্য 273 যোগ করছে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন তো বুঝতে পারলাম যে তাপমাত্রা কনভার্সনের সময় আমরা যে দুটো সূত্র বলছিলাম ওই দুটো সূত্রই আছে। এই 273 যোগ করা এটা কোনো নতুন পদ্ধতি না, আমরা যে পদ্ধতি শিখছি সেই পদ্ধতি থেকে। আচ্ছা, এটা আমাদের এডিশনাল বেসিকটা ক্লিয়ার জন্য করলাম। তো প্রশ্ন বলছে হঠাৎ করে আমাদের আয়তন 4 গুণ করছে, তো হঠাৎ করে পরিবর্তন কোন প্রসেস হয়, এডিয়াবেটিক প্রসেসে। তো এডিয়াবেটিক প্রসেস বলছে তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করো, ঠিক না, আমাদের বের করতে হবে। তো এডিয়াবেটিক প্রসেসে দেখো V1 V2 সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা জানি T1 বাই T2 ইকুয়াল টু V2 বাই
v1 গামা মাইনাস 1। তাহলে t1 এর মান আছে 288, t2 এর মান জানি না, v2 এর মান 4v, v1 এর মান v। তাহলে vv কাটা, গামার মান পাইছি আমরা 1.67 মাইনাস 1। আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা t2 এর মান পাবো, কত পাবো একটু দেখে নেই আমি। t2 এর মান পাবো 113.76 কেলভিন। তাপমাত্রা এত হবে, আমাদের বলছে বৃদ্ধি করতে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো। পরিবর্তন মানে আগে কতটুকু ছিল তুমি এখন কতটুকু করছো তার বিয়োগফল, তাই তো আমরা জানি, তাই না? অতএব তাপমাত্রার পরিবর্তন কত হবে? t1 মাইনাস t2, তার মানে 288 মাইনাস 113.76, যত হয় এত কেলভিন। ঠিক আছে, বইতে বিয়োগ করে নাই, কত তাপমাত্রা হবে শুধু সেটা লিখছে। যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে বৃদ্ধি করতে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো, তো তাপমাত্রা আমাদের এতটুকু পরিবর্তন করতে হবে, এটা আমাদের অ্যান্সার। 7 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 নম্বর হচ্ছে বলছে একটি মোটর টায়ারকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটি ফেটে গেল। এর ফলে তাপমাত্রা কত কমে যাবে তা বের করো, গামার মান দেওয়া আছে। তুমি মনে করো একটা টায়ার আছে, ঠিক আছে, এই টায়ারটাকে তুমি কি করলা, এদিকে মনে করো পেয়ে লাগে পিন লাগে, এখানে তুমি পাম্প দেওয়া শুরু করলা। তুমি পাম্প দিয়ে টায়ারটা আস্তে আস্তে ইয়ে দিতেছে, বড় হইতেছে, চাপ তুমি কি করতেছো, বাতাস এটার মধ্যে পাম্প করতেছো, তাহলে চাপের পরিমাণ বাড়তেছে। তাহলে কি হইতেছে, আস্তে আস্তে বাড়তে 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 কোথায় গেছে, চাপের মান 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 2 বায়ুমণ্ডলীয় চাপ গেছে। এখন কি হইছে, কিছুক্ষণ পরে ফাইটে গেছে। আচ্ছা এটা কি এরকম হইছে? আচ্ছা একটু প্রথমে একটু ফাটি, তারপর আরেকটু ফাটবো, তারপর আরেকটু ফাটবো, তারপর আরেকটু ফাটবো, এরকম করে কি তারা আস্তে আস্তে ফাটে না টায়ারটা হঠাৎ করে ফেটে যায়? এরকম কোনদিন দেখছো যে টায়ার প্রথমে একটু ফাটলো, পরে আরেকটু ফাটলো, পরে আরেকটু ফাটলো, এরকম করতে করতে আস্তে আস্তে ফাটতে ফাটতে তারপর পুরোটা ফাটে? এরকম কোনদিন হয়েছে? এরকম কিন্তু কোনদিন হয় না। টায়ার কি করে হঠাৎ করে ফেটে যায়, প্রেসার তুমি পাম্প করতেছো হঠাৎ করে দেখো যে ব্লাস্ট হয়ে গেছে। কিন্তু এই যে হঠাৎ করে যদি কোনো কিছু হয় তাহলে সেটা কোন প্রসেস? এডিয়াবেটিক। দেখো ভিতরে ফাটার আগ পর্যন্ত এখানে চাপ ছিল 2 অ্যাটমসফিয়ারিক, 2 atm। আমাদের P1 এর মান দেওয়া আছে 2 atm। যখন এটা ফাইটে যাবে, ভিতরে যেই বায়ুটা ছিল সেটা কি যত প্রেসারে ছিল এখন কি তত প্রেসারে থাকবে? তো এটা যখন ফাইটে যাবে ভিতরের প্রেসারটা কি হয়ে যাবে, বাইরে রিলিজ হয়ে যাবে। তার মানে কি এখন সেই প্রেসারটা এখন কমে কি হয়ে যাবে, বায়ুমণ্ডলে যে চাপ আছে সেটার সাথে সেই এখন কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমে আবদ্ধ ছিল, বায়ুগুলো নড়াচড়া করতে পারতেছিল না, তুমি যে কি করছো, জাস্ট পাম্প করতে করতে এই ছোট একটা জায়গার মধ্যে তুমি তাকে জোর করে ঢুকেছিলে। যখন সে কি করছে, ফাইটে গেছে, সে কি করছে আর জোরের অবস্থানে নাই, তুমি তাকে আর জোর করতে পারো না, সে কি করছে এখান থেকে জায়গা থেকে বের হয়ে গেছে। তাহলে নর্মাল অবস্থা এখন কি হয়েছে, খোলা বায়ুমণ্ডলের মধ্যে সে পড়ে গেছে না? খোলা বায়ুমণ্ডল পড়লে এখন যে চাপ তো এটিএম আছে, চাপ তো কমে গেছে, কারণ ভিতরে যে আমাদের আয়তনটা ছিল, আমি আয়তনের মানটা তো এখন আর ফিক্সড আকারে রাখি নাই। আগে মনে করে এখানে 10 মিটার কিউব গ্যাস ছিল, ফাটার আগ মুহূর্তে 10 মিটার কিউব গ্যাস ছিল। যখন এটা ফাইটে যাবে এটার মধ্যে কি 10 মিটার কিউব গ্যাস থাকবে? থাকবে না, গ্যাসের পরিমাণ কিছু বের হয়ে যাবে। তাহলে এখানে প্রেসারের মান কমে যাবে, কমে কত হবে, বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে। তাহলে P2 এর মান হবে 1 অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার P2 এর মান যে 1 অ্যাটমসফিয়ার হবে, এটা কিন্তু প্রশ্নে কোথাও বলা নাই, এটা আমাদের বুঝে নিতে হবে যে ফাইটে যাওয়ার পর এটা তো বায়ুমণ্ডলে এসে পড়ছে, খোলা বায়ুমণ্ডলের প্রেসারের উপর এসে পড়ছে, বায়ুমণ্ডল তাকে যা করবে সে তাই হবে। ঠিক আছে, যেহেতু এটা ফাইটে গেছে এর মধ্যে বায়ু যাবে, নরমাল অবস্থায় বায়ু, এখানে চাপ দেওয়ার মতো নরমাল কেউ নাই, শুধু নরমাল বায়ুটা, শুধু নরমাল বায়ু কতটুকু চাপ দেবে, 1 অ্যাটমসফিয়ারিক চাপ দিবে। তাহলে আমরা P1 এর মান পেলাম, P2 এর মান পেলাম, আর আমাদের T1 এর মান দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 15 প্লাস 273, তার মানে 288 কেলভিন। ঠিক আছে, তো প্রশ্ন আমাদের বলছে তাপমাত্রা কত কমে যাবে, তাপমাত্রা কতটুকু কমে যাবে সেটা যদি আমরা জানতে চাই, আমার আগে জানতে হবে আসলে T2 এর মানটা কমে কত হয়। তো আমরা যদি T2 এর মানটা যদি একবার বের করতে পারি, তাহলে আমরা কি করব, T1 থেকে যদি T2 এর মানটা বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে। দেখি কিভাবে করা যায়। তাহলে
তাহলে এখানে আমাদের দরকার T2 এর মান P1 P2 দেওয়া আছে, তাহলে আমরা জানি T1 বাই T2 ইকুয়াল টু P1 বাই P2 গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। যেহেতু আমাদের এডিয়াবেটিক প্রসেস, তাহলে T1 এর মান দেওয়া আছে 288, T2 এর মান আমরা জানি না, P1 এর মান 2, P2 এর মান 1, গামার মান দেখো গামার মান প্রশ্ন দিয়ে দিয়েছে 1.4, তার মানে 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4। আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা T2 এর মান পাবো, একটু দেখে নিয়ে দাও, T2 এর মান হবে 236.25 কেলভিন। তাহলে আমাদের তাপমাত্রা ছিল 288 কেলভিন, কমে হয়েছে 236.25 কেলভিন। অতএব তাপমাত্রা কমে যাবে কতটুকু কমে যাবে? বেশি তাপমাত্রা মাইনাস কম তাপমাত্রা T1 মাইনাস T2, তার মানে 288 মাইনাস 236.25। এটা করলে বিয়োগফল হবে 51.75 কেলভিন। এটাই আমাদের অ্যান্সার। টাইপ 5 এর 8 নম্বর অঙ্কটা বলছে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে অগ্নিগোলকের সৃষ্টি হয় তার ব্যাস 200 মিটার এবং তাপমাত্রা 10 টু দি পাওয়ার 5। এটা আমাদের দেওয়া আছে ব্যাস মানে D1 এর মান দেওয়া আছে 200 মিটার। তো এখান থেকে আমরা R এর মান বের করতে পারবো, R1 এর মান কেন বের করব? একটু বড় লাগবে, তাই R মানে কি D/2, তার মানে D/2 ইকুয়াল টু 100 মিটার। তখন বলছে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হবে 10 টু দি পাওয়ার 5, তাহলে 1 ইনটু 10 টু দি পাওয়ার 5 কেলভিন তাপমাত্রা হবে। তবে বলছে অগ্নিগোলকটি রুদ্ধচাপ প্রক্রিয়া মানে এডিয়াবেটিক প্রসেস। কি প্রসেস? এডিয়াবেটিক। তাহলে অগ্নিগোলকটি রুদ্ধচাপ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়ে যখন 2000 মিটার ব্যাস হবে, তাহলে আমাদের D2 এর মান কত হবে? D2 এর মান বলছে 2000 মিটার। তাহলে R2 এর মান কত হবে? D/2 মানে D2/2, তার মানে 1000 মিটার। যখন এর ডায়ামিটার 2000 মিটার হবে লাভ করে, তখন তাপমাত্রা কত হবে? সেই তাপমাত্রা আমাদের বের করতে হবে, মানে T2 এর মান কত হবে। তো প্রশ্নের মধ্যে দেখো গামার মান দিয়ে দিচ্ছে 1.66, তাহলে দেখো T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ডায়ামিটার দেওয়া আছে। তো আমরা জানি অগ্নিগোলক মানে এটা কিন্তু একটা স্ফিয়ার, গোলকের যেহেতু ডায়ামিটার বা রেডিয়াস যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা গোলকের আয়তন বের করতে পারবো। তাহলে আমরা V1 V2 যদি বের করতে পারি, তখন দেখো T1 এর মান আমরা পাইছি, V1 V2 আমরা জানি, তখন আমরা T2 সমীকরণ দিলে T2 এর মানটা আমরা বের করতে পারবো। তো দেখি কি করা যায়। তাহলে আমরা যদি V1 এর মান বের করি, V1 এর মান কি? গোলকের আয়তন কি? 4/3 পাই r কিউব, তাহলে 4/3 ইনটু পাই ইনটু r1 কিউব, 4/3 পাই r1 কিউব, তার মানে 4/3 পাই 100 তারপরে কিউব। তো এটার মান আসবে 4.1888 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। ঠিক আছে, এখন আমরা কি করব? V2 এর মান বের করব। V2 এর মান কি? 4/3 পাই r2 কিউব, মানে 4/3 পাই ইনটু 1000 তার উপরে কিউব, তার মানে এটা হবে 4.1888 ইনটু 10 টু দি পাওয়ার 9 মিটার কিউব। তাহলে দেখো আমরা V1 এর মান পাইছি, V2 এর মান পাইছি, T1 এর মান পাইছি, T2 এর মানটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে? কারণ আমরা সূত্র পড়ছিলাম, কি যে T1 বাই T2 ইকুয়াল টু V2 বাই V1 গামা মাইনাস 1 পড়ছিলাম না আমরা সূত্রটা কি মনে আছে? মনে আছে। তাহলে T1 বাই T2 ইকুয়াল টু V2 বাই V1 গামা মাইনাস 1। তাহলে T1 এর মান 1 ইনটু 10 টু দি পাওয়ার 5 ছিল, T2 এর মান আমরা বের করব। V2 এর মান আমরা পাইছি 4.1888 ইনটু 10 টু দি পাওয়ার 9, V1 এর মান 4.1888 ইনটু 10 টু দি পাওয়ার 6। গামা মান আমরা কত পেয়েছি? 1.66 মাইনাস 1। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি,
ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 1047.2 ডিগ্রি কেলভিন। তো প্রশ্ন আমাদের বলছে কত তাপমাত্রা হবে? তাপমাত্রা হবে 147.2 কেলভিন। তো আমাদের লাস্টের 10 নম্বর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু ডাবল হয়েছে। আমরা প্রথমে যে অঙ্কটা করছিলাম, প্রথমে যে অঙ্ক বলতে তোমার টাইপ 5 এর 2 নম্বর অঙ্ক যেটা করছি, ওই অঙ্কটাই জাস্ট এখানে ডাবল হয়েছে। ঠিক আছে, এই তাপগতি বিদ্যার প্রথম সূত্রের মধ্যে আর কোনো অঙ্ক নাই। তো আমাদের যা আছে আমার মনে হয় এই কটা করলে, আমরা তো মোটামুটি সবগুলোই প্রায় করার চেষ্টা করছি, ম্যাক্সিমামই সেম টাইপের অঙ্ক। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে কি রকম টাইপের অঙ্ক আছে বা কি রকম টাইপের আসতে পারে। একদম বেসিক লেভেলে, ডিপার্টমেন্টের মধ্যে আমরা যতটুকু ডিল করি তার ধারে কাছে ওইগুলো নেই, একদম বেসিক লেভেলে যোগ বিয়োগের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।